নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। জেলমুক্তির পরেই বালুকে ঘুরপথে প্যাচে ফেলল ইডি, আদালতে জমা পড়ল চার্জশিট। নজরে 2026-এর ভোট, বৃহস্পতিবার সর্বস্তরের তৃণমূল নেতৃত্বকে নেতাজি ইন্ডোরে ডাকলেন মমতা। প্রধানমন্ত্রী একবারও বলেননি, মোদীকে নিয়ে বিরাট মন্তব্য শুভেন্দুর, জোর শোরগোল। মমতার ভবানীপুর কেন্দ্রে বারবার বিচরণ শুভেন্দুর, কি অঙ্ক কষা হচ্ছে? বাংলায় এনআরসি, মুখ খুললেন শুভেন্দু। মহিলাদের 2500 টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কি বললেন? দিল্লি সরকারের কোষাগার খালি, তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন। লিড বাড়ানোর লক্ষ্য বেঁধে দিলেন অনুব্রত। কর্মশ্রী রাজ্যের হারের চেয়ে পিছিয়ে জেলা। হাঁটু প্রতিস্থাপনে বৃদ্ধাকে সাহায্যের আশ্বাস অভিষেকের। এবারে আসছে বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর 15 মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখন তিনি মুক্ত। নতুন বছরেই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন তিনি। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুনই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক। তবে এবার সেই জেল মুক্তির পরই আবার যেন নতুন করে ঘুরপথে প্রশ্নের মুখে পড়তে চলেছেন বালু। সোমবার রেশন দুর্নীতি মামলায় 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। এই চার্জশিটের নাম রয়েছে খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের। বালুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষেরও। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে এরা দুজনেই চাল কলের মালিক। এছাড়াও চার্জশিটের নাম উল্লেখ রয়েছে বেশ কিছু সংস্থারও। সোমবার ইডির বিশেষ আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে এই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা। তাদের দাবি, রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই 3 অভিযুক্তের অ্যাকাউন্টে এবং সেই দুর্নীতির লাভের গুড়ে অংশীদারিত্ব রয়েছে এই 3 জনেরও। উল্লেখ্য, রেশন মামলার শুরু থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনুর কার্যকলাপে নজরদারি চালিয়েছিল তদন্তকারীরা। প্রথম থেকেই আদালতে তারা দাবি জানিয়েছিল যে দুর্নীতির টাকা কোন পথে হয়ে আসবে তার হিসাব রাখতেন এই শান্তনু। পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হয়। এবার অবশেষে পেশ হলো চার্জশিট। তৃণমূলের সর্বস্তরের নেতাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠক বসতে চলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল 11টা থেকে বৈঠকে বসার ডাক দিলেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের যেসব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হবে তাদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হবে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলেছে, এই বৈঠকের পরে আরো কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে। পাশাপাশি ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী 1 বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন দলের সর্বোচ্চ নেত্রী। বৈঠকে কি বার্তা দেবেন দলনেত্রী তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। 2026 সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হয়ে গেল চলতি মাসে। আগামী বছর ভোটের আগে হবে অন্তর্বর্তী বাজেট। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের আগামী 1 বছরের পথ চলার রূপরেখা প্রকাশ করা হয়েছে। বাজেটের সেই রূপরেখা দল কিভাবে কার্যকর করবে, প্রচার করবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তা নেতাদের কাছে তুলে ধরতে পারেন মমতা। কিভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে তা নিয়েও বার্তা দিতে পারেন তিনি। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূলে। অধ্যাপক শিক্ষক সংগঠনের রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, আগামী দিনে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে দল বদল হতে পারে। এই বৈঠকের জন্য সেই বিষয়টি আটকে রয়েছে বলে মত দলের একাংশের। বৈঠকে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপরে মার্চের প্রথম সপ্তাহে সেই রদবদল হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে সাম্প্রতিক অতীতে একাধিকবার ভবানীপুরের নাম শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে ঘন ঘন যাতায়াত করছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রবিবার সেখানে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর সেই বিষয়ে মুখ খোলেন পদ্ম নেতা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বড় মন্তব্য করেন। উল্লেখ্য, সম্প্রতি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তোপ দাগেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
মহাকুম্ভ আমি নাই বা বললাম, এখন ওটা মৃত্যু কুম্ভ হয়ে গিয়েছে। মমতার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে এবার কুম্ভকে একতার মহাকুম্ভ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। গতবার নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তবে সাম্প্রতিক অতীতে ভবানীপুর নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কি 26-এর ভোটে শুভেন্দুর নজর ভবানীপুর? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সেই চর্চা। 26-এর ভোটে কি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নজরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র? সম্প্রতি শুভেন্দু বলেছিলেন, নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জেতা তার কাছে অনেক সহজ, কারণ ভবানীপুরে রয়েছেন অনেক অবাঙালি ভোটার। এর কয়েকদিন পর দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল করেন ভবানীপুর লাগোয়া রাসবিহারী টালিগঞ্জ এলাকায়। 2026-এ ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন কি শুভেন্দু? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনীতির অলিতে গলিতেও। যদিও বিরোধী দলনেতা ভবানীপুর থেকে সরাসরি দাঁড়ানোর কথা না বললেও তার নজর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রের দিকে রয়েছে সেই বিষয়টি খানিকটা ইঙ্গিতে প্রকাশ করেছেন। এক সময় নন্দীগ্রামে শুভেন্দু নিজের 90 থেকে 95% কর্মসূচি করতেন। দু একটি ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি বাইরে তার কর্মসূচি করেছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম তিনি ভবানীপুরে গিয়ে মন কি বাত শুনছেন। তাকে বারবার বলতে শোনা যাচ্ছে অমুসলিম ভোটারের কথা, একই সঙ্গে অবাঙালি ভোটারের কথা। সেই কারণেই প্রশ্ন উঠছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূলকে চাপে ফেলতে চাইছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক? ভুতুড়ে ভোটার নিয়ে হইচইয়ের আবহেই ফের উঠল এনআরসির প্রসঙ্গ। আবারও এনআরসির দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে, না হলে 7 রাডের মতো জঙ্গি ভোট দিল কিভাবে? আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে কে ভারতীয় নাগরিক আর কে নয় চিহ্নিত করে দেই। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের প্রশ্ন, আমাদের প্রশ্ন 7 রাডে ভোট দিল কিভাবে? এই রাজ্যে বেআইনি ভোটার আছে, রোহিঙ্গা আছে, এখানে নির্বাচন কমিশনের কোনো রোল নেই। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ভোটার তালিকা যাচাই শুরু করে প্রশাসন। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই ভুতুড়ে ভোটারের তালিকা ধরা পড়েছে বলে অভিযোগ জমা পড়তে শুরু করেছে। কয়েকদিন আগেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকার স্ক্রুটিনি করা হয়। দেখা যায় যে পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল 18.5 থেকে 19,000-এর মতো, যা বেড়ে 22,400 হয়ে গিয়েছে। এক বছরেরও কম সময়ে একই এলাকায় এত ভোটার বাড়ল কি করে? শুরু হয়েছে শোরগোল। 2025 সালে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের পর সোমবার থেকে দিল্লি সরকারের প্রথম অধিবেশন শুরু হবে, যা 3 দিনের পরে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আগামীকাল দিল্লি সরকারের প্রথম অধিবেশন এবং প্রথম দিন হবে, যেখানে সকল সম্মানিত বিধায়ক শপথ নেবেন। তিনি বলেন, বিধানসভার প্রথম দিনেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সাথে সাথে দিল্লির জনগণের স্বার্থে যে কোনো কাজ শুরু হবে। আশারাম, আমরা মহিলাদের মাসিক 2500 টাকা ভাতা দেব। তিনি বলেন, আমরা বেশ কয়েকটি ধাপে বৈঠক করছি। পূর্ববর্তী সরকার আমাদের জন্য যে পরিস্থিতি রেখে গেছে সেই সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট নিচ্ছি। সমস্ত কোষাগার খালি বলে মনে হচ্ছে, তবে আমরা এটি সংশোধনের জন্য পদক্ষেপ নেব, রেখা গুপ্তা বলেন। দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন আতেশি। রবিবার দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতেশি। আম আদমি পার্টির বিধায়কদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং 22 জন নির্বাচিত বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প থাকা সত্ত্বেও দিদি কেন ভোট পাবেন না? রবিবার ইলাম বাজারে অঞ্চল ভিত্তিক জনসভায় এমনই প্রশ্ন তুললেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একই সঙ্গে তিনি 2026 সালের জেলার জঙ্গলমহল এলাকা থেকে লিড আরো বাড়ানোর লক্ষ্য বেঁধে দিয়েছিলেন তিনি। রবিবার ইলাম বাজারের রামনগর এলাকায় তেমনই এক সম্মেলনের আয়োজন হয়েছিল। তাতে প্রধান বক্তা ছিলেন অনুব্রত। তাকে এদিন রূপোর তীর ধনুক দিয়ে বরণ করে নেওয়া হয়। এই অঞ্চলে মোট 15টি বুথ রয়েছে। 2024 সালের লোকসভা ভোটের এর মধ্যে 3টি বুথে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল। তাই এদিন মঞ্চ থেকে অনুব্রতর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় 86টি প্রকল্প করেছেন আপনাদের জন্য, এমন কোনো বাড়ি নেই যে প্রকল্পের সুবিধা পায়নি, তাহলে দিদি কেন ভোট পাবে না? কেন ভোটের কলসি ভর্তি হবে না? এরপরেই অনুব্রতর দাবি,
2026 সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পশ্চিমবঙ্গটা বীরভূম জেলাটা সোনার মতো থাকবে, সুন্দর কাজ হবে। মানুষের জন্য উনি চিন্তা ভাবনা করেন, মিথ্যা কথা বলে ধোঁকা দেন না, বেইমানি জানেন না। এরপরেই তিনি আগামী 2026-এর বিধানসভার জন্য লক্ষ্য বেঁধে দিয়ে অনুব্রত বলেন, ইলামবাজার বনাঞ্চলের মধ্যে থাকা 12টি বুথের বাসিন্দাদের জঙ্গল পেরিয়ে ইলামবাজার পঞ্চায়েতে যেতে হয়। তাই এলাকাবাসীর সুবিধার্থে এই অঞ্চলের মোট 15টি বুথকে নিয়ে একটি নতুন পঞ্চায়েত গঠনের সংশ্লিষ্ট মন্ত্রীকে বলবেন বলে জানান অনুব্রত। 100 দিনের কাজ আর মিলছে না, বিকল্প 50 দিনের কর্ম নিশ্চয়তার প্রকল্প কর্মশ্রী চালু হয়েছে অনেকদিন, কিন্তু তা থেকে ঠিকভাবে কাজ পাচ্ছেন জব কার্ডধারীরা। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রকল্পে বেশ কয়েকটি সমস্যা উঠে আসছে বলে মনে করছেন আধিকারিকদের অনেকে। প্রচার এবং কড়াকড়ির অভাবে কর্ম নিশ্চয়তায় রাজ্যের হারের চেয়ে অন্তত 10% পিছিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা, যদিও লক্ষ্যমাত্রার কাছাকাছি তা রয়েছে বলেই দাবি আধিকারিকদের। দক্ষিণ দিনাজপুর জেলায় এ পর্যন্ত প্রকল্পে কাজ পাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষের সামান্য বেশি। কর্মদিবস তৈরি করা গিয়েছে প্রায় 50,000। 2026 সালের শেষে ঠিকাদার নিযুক্ত শ্রমিকদের কাজের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে জব কার্ড, যদিও সরকারি বা বেসরকারি কাজে লেবার পুল থেকেই শ্রমিক সরবরাহ করা হয়, তাতে অনেকেরই জব কার্ড থাকে না। সুনির্দিষ্ট ফর্মের বদলে শ্রমিক নিযুক্তির রিপোর্ট সাদা কাগজেও জমা দিচ্ছেন কেউ কেউ। গঙ্গারামপুরের এক ঠিকাদার বলেন, একটি জায়গায় দ্রুত কাজ করতে গেলে হঠাৎ কিছু শ্রমিক অনেক সময় লাগে, সেক্ষেত্রে সবসময় জব কার্ডধারী খুঁজতে গেলে কাজ সময়ে তোলা যাবে না। আধিকারিকেরা জানাচ্ছেন, পঞ্চায়েত স্তরে বা ব্লক স্তরে জব কার্ডধারীরা কাজ পাওয়ার আবেদন করলে তা জেলায় আসে। কোনো ঠিকাদার শ্রমিক চেয়ে প্রশাসনে আবেদন করলে যদি ওই ব্লকের কর্মপ্রার্থীদের সঙ্গে মিলে যায়, তবে শ্রমিকদের আবাসনে ফের ব্লকে পাঠিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে তাদের জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই পদ্ধতি অতিরিক্ত জটিল, প্রচারও কম বলে অভিযোগ। এতে আবেদন প্রায় হয় না। দাবি, এই প্রকল্প চালু হওয়ার আগেও শ্রমিকেরা ঠিকাদারের মাধ্যমেই কাজ পেতেন। আবেদন করার প্রক্রিয়া আরেকটু সরল করা যাচ্ছে না কেন? এ বিষয়ে জেলা শাসক বিজেন কৃষ্ণ বলেন, সরকারি বিধি যেমন রয়েছে তার মধ্যেই আমাদের চলতে হয়। প্রচার আরেকটু বাড়িয়ে আরো শ্রমিককে প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে। বেনিয়া সহকলা রামধনুর 7 রং পড়ুয়াদের মুখস্থ করবার সুবিধার্থে শিক্ষকরা এভাবে শেখান। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই হলো 7 রং। ঠিক এভাবেই রামধনুর 7 রঙের মতো 7 বিধানসভা নিয়ে একটি লোকসভা। ডায়মন্ড হারবারের 7 বিধানসভার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় নামে যে উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ্য পূরণে বাকি আর মাত্র 1 ধাপ। 5 বিধানসভায় কর্মসূচি শেষ করে 6 নম্বর বিধানসভা এলাকায় চলছে সেবাশ্রয় শিবির, বাকি রয়েছে আর একটি বিধানসভা। অভিষেকের লক্ষ্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভলান্টিয়ারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে কর্মসূচিকে সফলভাবে রূপায়িত করা। 2রা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার এলাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেবাশ্রয় কর্মসূচি। শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান চলছে। স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার যাবতীয় কাজ ইত্যাদি হচ্ছে জোর কদমে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, মেটিয়া, বুরুজ, সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবির শেষ হয়েছে। এখন ক্যাম্প চলছে বজবজ বিধানসভা কেন্দ্রে, এরপর হবে মহেশতলায়। ইতিমধ্যেই 50 দিন পার করে ফেলেছে সেবাশ্রয়ে। 7.5 লক্ষেরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। এই কর্মসূচির হাত ধরে কোনো শিশুর জটিল অস্ত্রোপচার হয়েছে প্রবীণ মানুষদের ছানি অপারেশনও। রোগীদের সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে সেবাশ্রয়। 75 দিনের লক্ষ্যমাত্রা স্থির করে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংকল্প করেছিলেন সাংসদ। রামধনুর মতোই ডায়মন্ড হারবারের 7 বিধানসভায় কর্মযজ্ঞের এই নতুন রং সেবাশ্রয় দেবে বলে প্রত্যয়ী এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্তরা। রবিবার বজবজে গিয়ে শিবির পরিদর্শন করেন অভিষেক বাবু। ক্যাম্প নিয়ে চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের কাছে সবিস্তার খোঁজ খবর নেন। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। শিবিরে আসা রোগীদের কি ধরনের সমস্যা রয়েছে তা জেনে নেন। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন বৃদ্ধা শ্বেতা বিশ্বাস। অর্থাভাবে হাঁটু প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। এদিন তিনি সেবাশ্রয় ক্যাম্পে এসেছিলেন। শ্বেতা দেবীর পাশে থাকবার পূর্ণ আশ্বাস দিয়েছেন অভিষেক। এছাড়াও নিজেদের শারীরিক বিভিন্ন কষ্টের কথা অভিষেককে কাছে পেয়ে জানিয়েছেন এলাকার মানুষজন। তাদের যথাযথ সাহায্য করার আশ্বাস দিয়েছেন সাংসদ। কিছুদিন আগে সেবাশ্রয়ের শিবিরে এসেছিল আলতাফ। এখন 9 বছরের এই শিশু সুস্থ হয়ে ওঠার পথে। তার পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বাবু। এই স্বাস্থ্য শিবিরের সঙ্গে যুক্তদের কথায় সেবার আলোয় উজ্জ্বল এক নাম সেবাশ্রয়।